আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাসের ৩২তম পর্ব। লেখনীতে সালমা চৌধুরী। অনেক ভেবেচিন্তে মেঘ একটি প্ল্যান করেছে। আবির ভাইয়ের জন্মদিনেই সে আবির ভাইকে নিজের ভালোবাসার কথা বলবে। হ্যাঁ হোক বা না হোক, সে লুকোচুরির সমাধান চায়। অষ্টাদশী যতটা উত্তেজিত ঠিক ততটাই আতঙ্কিত। মনটা শুধু কুগাইছে। সকাল থেকে বন্যাকে কম করে হলেও ১০০ বার কল করেছে। মেঘ বিশাল এক লিস্ট তৈরি করেছে। কিছু শপিং করতে সে কিভাবে যাবে? গতকালই রেজাল্ট দিল। এই অবস্থায় শপিং এ যাবে বললে আব্বু কি করবে আল্লাহ জানে। আলী আহমদ খান আর মারিয়া খান সকাল থেকে বেশ কয়েকবার মেঘকে বুঝিয়ে গেছেন, কিন্তু এসব শুধুই পড়াশোনা নিয়ে। শপিং এ যেতে দিবে না। যেতে দিবে কি না, আবার যেতে দিলেও যদি আম্মু বা বড় আম্মুর সঙ্গে যেতে হয় তাহলে তো আবির ভাইয়ের জন্য কিছুই নিতে পারবে না সে। বিকালের দিকে আবারও বন্যাকে কল করে মেঘ। আমি কি করব বল না প্লিজ। বন্যা, তোকে তো বললাম তুই বাসা থেকে বের হলে আমাকে জানাস, আমি শপিং এ যাবো তোর সাথে। কিন্তু বাসায় বসে থেকে কি করব? কি করব করিস না। বাসায় বসে থেকে কি করব করিস না। মেঘ, বাসা থেকে বের হতেই তো পারবো না। বন্যা, তাহলে একটা উপায় আছে, অনলাইনে অর্ডার করতে পারিস। মেঘ, সেটা কিভাবে করে? আমি তো কখনো করিনি। বন্যা, আমিও করিনি, কিন্তু আপু মাঝে মাঝে অনলাইনে কেনাকাটা করে, কিন্তু বিস্তারিত জানি না। এখন কি করব? বন্যা, তোর ভাইকে জিজ্ঞেস করতে পারিস। মেঘ, ভাইয়াকে বলার সাহস নাই আমার। যদি জিজ্ঞেস করে কি আনবো আমি যদি বলে আমি এনে দিব তখন? বন্যা চিন্তিত স্বরে বলে, সেটাও তো হতে পারে, কিন্তু কিছু করার নেই। বের যেহেতু হতে পারবি না তাহলে রিস্ক নিতেই হবে। আর না হয় বাদ দে। মেঘ ফোঁস করে শ্বাস ছেড়ে, বাদ দিতে পারবো না, আমার জানতেই হবে উনি কাকে ভালোবাসেন। বন্যা পুনরায় বলল, যদি বলে জান্নাত আপুকে ভালোবাসেন তখন কি করবি? মেঘের কণ্ঠ ভিজে গেল। ভেজা কণ্ঠে বলল, তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব সেখানে হোস্টেলে চলে যাব। আর বাসায় ফিরবো না। চোখের আড়াল হলে ধীরে ধীরে হয়তো আবির ভাইকে মনের আড়ালও হয়ে যাবে। কথাটুকু শেষ করে কান্না শুরু করে দিয়েছে। বন্যা কিছু বলার আগে কল কেটে দিয়েছে মেঘ। রাত 10টার দিকে মেঘ তানভীরের জন্য বেলকনিতে পায়চারি করছে। তানভীরকে কিভাবে বলবে সে শব্দগুলো সাজাচ্ছে। কিছুক্ষণ হয়ে গেছে কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে তানভীর ফিরছে না। কিছু একটা ভেবে মেঘ আবির ভাইয়ের রুমের দিকে পা বাড়ালো। দরজায় দাঁড়িয়ে আস্তে করে বলল, আসবো? আবির ফোনে কথা বলছিল। মেঘের কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো। ফোন কানে রেখে বলল, আয়। মেঘ বিছানার পাশে চুপ করে দাঁড়িয়ে আছে। ফোনের ওই পাশ থেকে কে যেন বলছে। আবির উচ্চ স্বরে হেসে উত্তর দিল, আমার চিন্তা না করে এখন নিজের চিন্তা করো, রাখছি। কল কেটে মেঘের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, কিছু বলবি? আবির ভাইয়ের ফোনে বলা কথাটি মেঘের মাথায় ঘুরছে। এই মুহূর্তে মনটা খারাপ হয়ে গেল। কার সাথে কথা বলছিলেন? কিসের কথা বলছিলেন? মেঘ এসব ভাবনায় মগ্ন। আবির কপাল কুঁচকে ভারী কণ্ঠে বলল, কি হয়েছে? কথা বলছিস না কেন? মেঘ নড়ে চড়ে উঠল। শীতল কণ্ঠে বলল, অনলাইনে শপিং কিভাবে করে? মেঘের এমন প্রশ্ন শুনে আবির ভুরু কুঁচকে জোর কপালে অবাক দৃষ্টিতে তাকালো। আবির ভেবেছিল এখনো হয়তো রেজাল্টের চিন্তায় মেঘের মন খারাপ করে আছে, কিন্তু সে যে রেজাল্টের চিন্তা থেকে বেরিয়ে শপিং করার কথা ভাবছে বা শপিং করতে চাচ্ছে, এতে আবির খুব খুশি হয়েছে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, কি লাগবে বল, আমি এনে দিব নে। মেঘ মাথা নিচু করে জানালো, আমায় শিখিয়ে দিবেন প্লিজ। আবির নিজের ফোন থেকে কিছু টাকা মেঘের নাম্বার দিয়ে শপিং এর সিস্টেম বুঝিয়ে দিয়েছে। মেঘ চলে যেতে যেতে আবির ভারী কণ্ঠে বলল, দাঁড়া। মেঘ দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। নিজের ওয়ালেট থেকে একটা ক্রেডিট কার্ড বের করে মেঘের দিকে এগিয়ে দিল। আবির পুরো কণ্ঠে জানালো, এই কার্ডটা আমার ছিল, আজ থেকে এটা তোর, যখন যা ইচ্ছে কিনতে পারিস। সাথে ক্রেডিট কার্ডের পিন নাম্বারটাও বলে দিয়েছে। আবিরের এমন কাণ্ডে মেঘ আশ্চর্য বনে গেল। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বৃহৎ নয়নে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির বড় বড় শ্বাস ছেড়ে ভুরু গুটিয়ে বলল, এভাবে তাকাস না প্লিজ। মেঘ সঙ্গে সঙ্গে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে যাচ্ছে। আবির নিশ্চুপ চেয়ে আছে প্রিয়তমার যাওয়ার পানে। আজ রাত 12টায় আবিরের জন্মদিন। বন্ধুরা আবিরকে আটকে রেখেছে। আবির কখনো জন্মদিন পালন করে না, কিন্তু এত বছর পর বন্ধুর জন্মদিনের সময় বন্ধুকে কাছে পেয়েছে, তাই সবাই মিলে প্ল্যান করেছিল তানভীরকেও আগে থেকে সবকিছু জানিয়ে রেখেছে।
কাছের 4 বন্ধু আর তানভীর বাদে আরো 20 জন বন্ধু আসছে। ওদের সাথে তেমন সাক্ষাৎ হয় না। আবিরের জন্মদিন উপলক্ষে সবাই প্ল্যান করেছে আসতে। বিশাল বড় কেক, সাথে গিফট, পার্টি স্প্রে সব নিয়ে আসছে। 12টা পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না বলে রাত 10টার পরে কেক কেটে ফেলেছে। বন্ধুদের হই উল্লাসে শেষে সবাই রেস্তোরাঁয় গেছে। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে বিদায় দিয়ে আবির আর তানভীর বাসার দিকে চলে আসে। ঘড়ির কাঁটায় যখন ঠিক 12টায়, তখন আবির আর তানভীর বাসায় ঢুকছে। বাড়ির সবাই অনেক আগে ঘুমিয়ে পড়েছে। খানবাড়িতে কখনো কারো জন্মদিন পালন করা হয় না, তাই জন্মদিন আর অন্য দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বললেই চলে। হাতে বন্ধুদের দেওয়া কিছু গিফট নিয়ে আবির রুমের দিকে যাচ্ছে। তানভীরও রুমে চলে গেছে। আবির মেঘের রুমের সামনে এসে থমকে দাঁড়ালো। একবার তাকিয়ে দেখলো, নিচ থেকে তাকিয়ে দেখেছিল বেলকুনিতে মেঘ ছিল না, দরজাও চাপানো, লাইট অফ। প্রতিদিন অপেক্ষা করলেও আজ মেঘ ঘুমিয়ে পড়েছে। এটা ভেবে আবিরের মন কিছুটা খারাপ হলো। যত ব্যস্তই থাকুক না কেন, আবিরের মাথায় সবসময় থাকে বাসায় কেউ একজন তার জন্য অপেক্ষা করছে। ভাবতেও ভালো লাগে তার। তবে আজ তার ব্যতিক্রম ঘটলো। আবির কয়েক মুহূর্ত থেমে আবার নিজের রুমের দিকে চলে যায়। এক হাতে গিফটগুলো নিয়ে অন্য হাতে দরজা ধাক্কা দিতে আশ্চর্য নয়নে তাকালো। রুম জুড়ে মাটির প্রদীপ জ্বলছে, বিছানার উপরে একটা কেক রাখা, আর আশেপাশে ছোট বড় বেশ কয়েকটা গিফটের বক্স। আকস্মিক মেঘ পাশ থেকে একগুচ্ছ লাল রঙের গোলাপ ফুল আবির ভাইয়ের দিকে কাপা কাপা গলায় দিয়ে বলে, হ্যাপি বার্থডে আবির ভাই। একটা সাদা রঙের জামা পরনে, চুলগুলো ছাড়া। এই কয়েক মাসে মেঘের চুলগুলো বেশ লম্বা হয়ে গেছে। চোখে গাঢ় করে কাজল দেওয়া, ঠোঁটে হালকা করে লিপস্টিকও লাগিয়েছে আজ। রুম জুড়ে জলজল করা প্রদীপের আলোতে মেঘকে দেখে আবির বশীভূত নয়নে তাকিয়ে আছে। বুকের বাঁ পাশে থাকা হৃৎপিণ্ড তীব্র স্পন্দন জানান দিচ্ছে খুব শীঘ্রই একটা অঘটন ঘটতে যাচ্ছে। আবির ফুলগুলো হাতে নিয়ে চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়ল, কিন্তু হৃৎপিণ্ডে ছোটাছুটি কমছে না, বরং দ্বিগুণ বেড়ে গেছে। মেঘও তাকিয়ে আছে আবিরের মুখের প্রাণে। আবির ভাইকে দেখে সব সময়ের মতো আজও মেঘের হৃদস্পন্দন জোরালো হলো। আবিরের মোহময় দৃষ্টি তাকে স্থির থাকতে দিচ্ছে না। মাথায় থাকা প্রশ্নগুলো ভুলতে শুরু করেছে। মেঘের কাজল দেওয়া চোখ আবিরকে নিয়ন্ত্রণহীন করে তুলেছে। আবির হাত দিয়ে গিফটগুলো ড্রেসিং টেবিলে রাখতে রাখতে গভীর কণ্ঠে শোধালো, এসবের মানে কি? আবিরের কণ্ঠে মেঘ স্বাভাবিক হলো, মাথা নিচু করে ফেললো সঙ্গে সঙ্গে, কিছু বলল না। নিস্তব্ধ কাটলো কিছুক্ষণ। আবির ফুলগুলো আলতো হাতে ছুঁয়ে বিছানার উপরের কেকটার পাশে রেখে একটা ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। আবির চলে যায়, মেঘ ধপ করে বিছানার পাশে বসে পড়েছে। আবির ভাই কিছু না বলেই চলে গেলেন। আল্লাহ জানে আজকে কপালে কি আছে। আবির ভাই যদি কেক ফেলে দেন, যদি আবারও থাপ্পড় দেন। আনমনে হাবিজাবি ভাবছে। মেঘ বুঝতে পারছে না আবির ভাইয়ের জন্য অপেক্ষা করবে নাকি রুমে চলে যাবে। 5-7 মিনিট বসে থেকে মেঘ সিদ্ধান্ত নিল রুমে চলে যাবে। তারপর আবির ভাই যা করার করতে থাকুক। মেঘ উঠে কয়েক পেগোতে আবির ওয়াশরুমের দরজা থেকে বলল, কোথায় যাচ্ছিস? কেক কাটবো না? মেঘের পা থেমে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে পড়েছে সেখানে। আবির ওয়াশরুম থেকে বের হয়ে একটা সাদা রঙের টি শার্ট পরেছে। হয়তো ইচ্ছে করেই পড়েছে। ভেজা চুলগুলো থেকে এখনো পানি পড়ছে, তবে মোছার চেষ্টা করছে না। মেঘের কাছে এসে দাঁড়াতে মেঘ কিছুটা কেঁপে উঠল। এই বুঝি থাপ্পড়টা মারবে। নিজেকে বাঁচাতে সহসা 2 গালে হাত চেপে ধরেছে। অষ্টাদশের কাণ্ড দেখে আবির নিজের ভুরু কুঁচকে যুগল নাকের ডগায় নিয়ে টেনে নিল। স্বভাবসুলভ তপ্ত স্বরে বলল, এসব করার জন্য সেদিন অনলাইনে শপিং শিখতে এসেছিলি? মেঘ মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে আবির পুনরায় বলল, অনেক সুন্দর সাজিয়েছিস, অসংখ্য ধন্যবাদ। তবে এটার যেন লাস্ট টাইম হয়। আমার জন্মদিন পালন করা ভালো লাগে না, আর এবারের এসব কিছু চলে না। প্রথমবার পাগলামি করেছিস, তাই কিছু বললাম না। মেঘ আবিরের মুখের দিকে তাকিয়ে, আবির তখনও তাকিয়েছিল তার অষ্টাদশীর দিকে। দ্বিতীয়বার সে কাজল কালো চোখে চোখ পড়ায় আবির সঙ্গে সঙ্গে নিজের দৃষ্টি সরিয়ে নিল, বিছানার কাছে চলে গেল। এই চোখে দীর্ঘময় সময় তাকালে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না সে। মেঘ আবিরের পাশে এসে দাঁড়িয়েছে, তবে মনে মনে থাকা প্রশ্নগুলো করার বিন্দুমাত্র সাহস অবশিষ্ট নেই। তাই ভাবলো আজকের মতো কেক কেটে এখান থেকে
পালাতে পারলে বাঁচি। আবির কেক কেটে প্রথমে মেঘকে অল্প করে খাইয়ে দিল, যথারীতি মেঘও খাইয়ে দিয়েছে। ফুচকা খাওয়ানোর পর আজই আবির ভাইয়ের মুখে তুলে কেক খাওয়াতে গিয়ে মেঘের সেই পূর্বের অনুভূতি কাজ করছে। আবির নিচু হয়ে বাকি কেকটা কাটছিল। আচমকা মেঘ আর আঙ্গুলে লেগে থাকা ক্রিম দু আঙ্গুলে আবিরের গালে ছুঁয়ে দিয়ে দৌড় দিতে নিলে 1 সেকেন্ডে আবির হাত চেপে ধরে ফেলে। আবির ঘুরে 2 পা এগিয়ে মেঘের কাছে গিয়ে দাঁড়ালো। আবির ভাইয়ের কাছে আসতে আসতে মেঘ আতঙ্কে 2 পা পেছালো। আবিরের হাতের মুঠোয় থাকা নিজের হাতটা ছোটানোর খুব চেষ্টা করছে, কিন্তু আবির শক্ত করে ধরে রেখেছে। আবির 1 পা এগোচ্ছে তো মেঘ 1 পা পেছাচ্ছে। মেঘ কাঁদো কাঁদো কণ্ঠে বলছে, আর জীবনে এমন করবো না, প্লিজ এবারের মতো ছেড়ে দেন। আবির তপ্ত দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসছে। মেঘ পেছাতে পেছাতে গিয়ে অনুভব করলো দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আবিরের হাতে থাকা মেঘের হাতটা দেওয়ালে চেপে ধরে একটু নিচু হয়ে অপর হাতে ছুঁয়ে দিল অষ্টাদশীর গাল। মেঘের গালে ক্রিম লাগার সঙ্গে সঙ্গে আবির কেকের ওপরে হাত রেখে মেঘের গালে ক্রিম লাগানোর সাথে সাথে আবির কেকের ওপর হাত রেখে সবটুকু ক্রিম নিজের হাতে লাগিয়েছিল। যেহেতু মেঘের দুগালে লাগিয়ে দিয়েছে, মেঘের হাত পা কাঁপছে। মাথা নিচু করতে ভেজা চুলগুলো কপালে পড়েছিল। আবির আকস্মিক মাথা ঝাঁকাতে কপালে থাকা চুলগুলো কিছুটা সরে গেছে। সাথে সাথে চুলের পানি ছিটকে পড়েছে অষ্টাদশীর মুখে। সহসা 2 চোখ বন্ধ করে ফেলেছে মেঘ। আবির বিরক্তি ভরা কণ্ঠে বলল, আর কত জ্বালাবি? তুই কি একটু শান্তি দিবি না আমায়? যা না করতে বলি তাই বেশি বেশি করিস। চোখে কাজল দিতে না করছিলাম, তারপরও কেন দিয়েছিস? আমার ধৈর্যের সীমা অতিক্রম করতে কেন উঠে পড়ে লেগেছিস? আবির বুঝতে পেরেছে মেঘের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আবিরের হাতে থাকা হাতটা খুব জোরে কাঁপছে। অষ্টাদশী সম্পূর্ণ দেহ তীব্রভাবে কম্পিত হচ্ছে। আবির আপাত মস্তক দেখলো একবার। আবির মেঘের হাতটা ছেড়ে 2 পা পেছালো। আবির দূরে সরাতে মেঘ যেন হাঁপ ছেড়ে বেঁচেছে। দীর্ঘশ্বাস ছেড়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে রুম থেকে ছুটতে পালালো। আবিরও দরজা পর্যন্ত এগিয়ে গেল। ততক্ষণে মেঘ নিজের রুমে চলে গেছে। আবির বিছানায় বসে ফুলগুলো হাতে নিয়ে সুগন্ধ দিয়ে দীর্ঘ চুমু এঁকে দিল। হাত ধৌত করে এসে ধীরে ধীরে সবগুলো গিফট খুলে দেখলো। অনলাইনে ছেলেদের যা যা পেয়েছে সবই নিয়ে এসেছে। সবগুলি মোটামুটি সুন্দর। আবির জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেখে ঘুমিয়ে পড়েছে। আজ শুক্রবার। সেই রাতের পর মেঘ আবিরের সামনে পড়েনি। ভয়ে আতঙ্কে নিজের রুমের মধ্যে বন্দি করে রেখেছে। আব্বুর সামনেও যায় না। দুপুরের দিকে যেই না রুম থেকে বের হতে যাবে তখনই আবিরের মুখোমুখি হলো। আবির নামাজের জন্য বের হচ্ছে। মেঘকে দেখে থমকে গেলো। মৃদু স্বরে বলল, নামাজ পড়ে রেডি হইস, একটা প্রোগ্রামে নিয়ে যাব তোকে। মেঘ আস্তে করে বলল, কিসের প্রোগ্রাম? আবির ঠান্ডা কণ্ঠে উত্তর দিল, সেটা গেলেই বুঝতে পারবি। রেডি হয়ে বের হয়ে পড়িস, আমি বাইরেই থাকবো। মেঘ আর কিছু বলল না। আবির টুপি মাথায় দিতে দিতে বাসা থেকে বেরিয়ে পড়ছে। আবিরের কথাগুলো নামাজ পড়ে মেঘ একটা গর্জিয়াস ড্রেস পরে সুন্দর করে সেজেছে। তবে আজ ভুল করেও কাজলে হাত দেয়নি। ঘন্টা 2 পর মেঘ রুম থেকে বেরিয়েছে। বিকালবেলা ড্রয়িং রুম সবসময় ফাঁকা থাকে, তাই কারো কোনো প্রশ্নেরও সম্মুখীন হতে হয়নি তাকে। বাসা থেকে বের হয়ে কিছুটা দূরে চোখ পড়ল আবির ভাই দাঁড়িয়ে আছে। প্রতিটা শুক্রবারের মতো আজও পাঞ্জাবি পরেছে, তবে আজকেরটা একটু গর্জিয়াস। মেঘের কাছাকাছি আসতেই আবির মৃদু হেসে বলল, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোকে। মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আপনাকে অনেক সুন্দর লাগছে। আবির কথাটা শুনে নিঃশব্দে হেসে হেলমেট পরে নিল। তারপর মেঘকে নিজের হাতে হেলমেট পরিয়ে বাইক স্টার্ট দিল। 30 মিনিট রাস্তা জ্যাম পেরিয়ে 1 ঘন্টা 30 মিনিটে পৌঁছেছে। বাইক পার করে মেঘকে নিয়ে ঢুকলো একটা কমিউনিটি সেন্টারে। মেঘ কিছু জিজ্ঞেস করতে গিয়েও ভয়ে জিজ্ঞেস করতে পারছে না, তাই বাধ্য হওয়া মেয়ের মতো আবিরের পিছে পিছে পিছন গেট পেরিয়ে ভেতরে ঢুকলো। কিছু দূর যাওয়ার পরই চোখ পড়ল স্টেজের দিকে। অসংখ্য ফুল দিয়ে সাজানো সুন্দর একটা লাল লেহেঙ্গা পরে বউ বেশে বসে আছে এক সুন্দরী। ওনার পাশে জামাই সেজে এক সুদর্শন পুরুষও বসে আছে। ফটোগ্রাফাররা বিভিন্ন স্টাইলে তাদের ছবি তোলায় ব্যস্ত। মেঘ স্টেজের দিকে তাকিয়ে সেই দৃশ্য দেখে চমকে উঠে বলল, জান্নাত আপু? আবির মেঘের দিকে তাকিয়ে
কিছু না বলে শুধু মুচকি হাসলো। মেঘ আবিরের দিকে একবার দেখছে, আবার জান্নাত আপুর দিকে। উত্তেজিত কণ্ঠে শুধালো, সত্যি কি জান্নাত আপুর বিয়ে? আবির স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, হ্যাঁ। মেঘ আনমনে বলল, হঠাৎ? আবির হাসি মুখে জবাব দিল, হঠাৎ না, বিয়ে অনেকদিন আগে থেকেই ঠিক ছিল। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে আছে। এতদিন জান্নাত আপুকে নিয়ে কতই না সন্দেহ করলো, কত উল্টাপাল্টা ভাবলো। হাজার চেষ্টা করে এক মাস আবির ভাইয়ের প্রতি নিজের অপ্রকাশিত ভালোবাসা মনের ভেতর চাপা রেখে শুধু জান্নাত আপুর জন্য। আবির ভাইয়ের সঙ্গে জান্নাত আপুকে জড়িয়ে কত বাজে চিন্তায় না করতে এসেছে। এমনকি তাদের বিয়ে পর্যন্ত ভেবে নিয়েছিল, অথচ কি হলো, জান্নাতের বিয়ে হচ্ছে, তা অন্য কারোর সঙ্গে। এই ঘটনা স্বাভাবিকভাবে মেনে নেওয়া অষ্টাদশীর পক্ষে অসম্ভব। ভাবি যাবি ভাবতে ভাবতে হঠাৎই মনে হলো পুরনো সেই কথা। আবির ভাইকে জিজ্ঞেস করেছিল, আপনি কি জান্নাত আপুকে তৎক্ষণাৎ আবিরের দা থাপ্পড়ের কথাটা মনে পড়তে মেয়ে কিছুটা কেঁপে উঠলো। মনে মনে ভাবছেন, আবির ভাইয়ের সাথে যখন আপুর কিছুই ছিল না, তাহলে এতদিন এটা ক্লিয়ার করে বললে কি হতো আমায়? অবশ্যই বলবেনই বা কেন? উনি কি আর আমার অনুভূতি বুঝবেন? থাপ্পড় না দিয়ে সেদিন তো এটাও বলতে পারতো আপুর জীবনে অন্য কেউ আছে বা আপুর বিয়ে ঠিক। বড় আম্মু যখন আবির ভাইকে জান্নাত আপুর বিয়ের কথা বলেছিল, তখনও তো বলতে পারতেন, তাহলে তো আমি এত দুশ্চিন্তা করতাম না। কিন্তু সেদিনও উনি টু শব্দটিও করলেন না। শুধু শুধু 4টা মাস বৃথা গেল আমার। না মেডিকেলে চান্স পেলাম, আর না আবির ভাইকে পেলাম। আবিরের দিকে একবার দেখলো, তারপর আবার মন খারাপ করলো মেঘ। বলল, আপু যে বিয়ে ঠিক করে এটা আপনি এতদিন বলেননি কেন? আবির ঠোঁট বেঁকিয়ে হাসলো, তারপর গম্ভীর কণ্ঠে বললে আর কোথাও চান্স পাইতিস না। এমনিতেই তো বেশিরভাগই সময় ভিন ঘুরে বসবাস করিস। বললে না জানি আল্লাহ জানে কোথায় বসবাস করতি। আকস্মিক কেউ একজন আবিরের উদ্দেশ্যে তপ্ত স্বরে বলে উঠল, এতক্ষণে আসার সময় হয়েছে তোর? কখন আসতে বলেছিলাম তোকে? আবির সেদিকে তাকিয়ে সহজ কণ্ঠে বলল, তোর স্পেশাল গেস্টকে নিয়ে আসছি, একটু তো সময় লাগবে। স্পেশাল গেস্টের কথা বলতে বলেছিস বলে বেঁচে গেলি। সহসা মেঘের উদ্দেশ্য বলল, ওয়েলকাম ম্যাম। মেঘ মাথা ঘুরিয়ে তাকালো, ভূত দেখার মতো চমকে উঠলো, ভাইয়া আপনি? রাকিব সশব্দে হেসে উঠল, ইয়েস ম্যাম। আবির ভুরু কুচকে প্রশ্ন করলো, ওনারা কোথায়? রাকিব হাসি মুখে বলল, খেতে বসেছে, তোদের জন্য অপেক্ষা করতে চাইছিল, কিন্তু আমি জোর করেই বসাইলাম। আমি ওইখানেই ছিলাম। লিমন যখন তোরা আসছিস বললো, তাই আমি চলে আসলাম। স্টেজে যা। আবির ভারী কণ্ঠে বলল, আরে না, ওরা ছবি তুলছে, একটু সময় দেওয়া দরকার, পরে যাবনে। মেঘের মাথায় কিছুই ঢুকছে না। ইচ্ছেটা হচ্ছেটা কি এখানে? সে আশেপাশে তাকাচ্ছে, একবার স্টেজে দেখছে, আবার দুইবার বন্ধুর কথোপকথন শুনছে। আবির রাকিবের হাত ধরে উচ্চস্বরে বলল, কিসের পরে? আই বলছি। এ কথা শুনে স্টেজ থেকে জান্নাত ঘাড় ঘুরিয়ে তাকালো। মেঘ আর আবিরের দেখে হাসি মুখে ডাকলো, মেঘ এদিকে এসো। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে পারছে না, তাই মেঘকে ডাকছে। রাকিব টানছে, আবির যাচ্ছে না দেখে স্টেজ থেকে দুজনই ডাক শুরু করেছে। জান্নাত বলে উঠল, ভাইয়া আপনি আসবেন নাকি আমাকে আসতে হবে? এই মেঘ আসো। আবির মেঘ আর রাকিব দুজনকে স্টেজে উঠালো। মেঘ জান্নাত আপুর কাছে যেতে আপু এগিয়ে এসে মেঘকে জড়িয়ে ধরলো, কেমন আছো তুমি আপু? মেঘ এখনো ঘোরের মধ্যে আছে, হাসার চেষ্টা করছে, কিন্তু হাসি আসছে না। জেনে বুঝে কত অবহেলা করেছে আপুকে, এটা ভেবে মেঘের মন খারাপ লাগছে। আস্তে করে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন আপু? জান্নাত মিষ্টি হেসে উত্তর দিল, আলহামদুলিল্লাহ। তুমি একদিন আমার পছন্দের মানুষ সম্পর্কে জানতে চেয়েছিলে না? উনি আমার সেই পছন্দের মানুষ। আলহামদুলিল্লাহ, ওনার সঙ্গে আমার বিয়ে হচ্ছে। এদিকে আবির উঠতেই নতুন জামাই আবিরকে জড়িয়ে ধরে বলল, এত ভাব কিসের তোর? সকাল থেকে কম করে হলেও 100 বার কল দিয়েছি, তোর আমার সাথে আসার কথা ছিল, আর তুই এতক্ষণে আসলি? আবির কিছু বলার আগে রাকিব প্রশ্ন করলো, তবে তোদের আবেগ অনুভব প্রকাশিত করা যাবে, আগে আমি আমার স্পেশাল গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। মেঘের দিকে তাকিয়ে রাকিব হেসে বলল, ম্যাম, এই হলো আমার একমাত্র বোন জান্নাতুল ফেরদৌস জান্নাত। আপনি তাকে খুব ভালোভাবেই চেনেন, আর উনি হলেন আশরাফুল ইসলাম আসিফ। মেঘের বিষময় যেন কমছে না। রাকিব ভাইয়ের আপন বোন জান্নাত আপু, অথচ এতদিনে একবারও কেউ বলেনি এ কোন দুনিয়ায় আছে সে। আশরাফুল ইসলাম আসিফ মেঘের দিকে চেয়ে হালকা হেসে বলল,
কেমন আছেন মিস মাহাদিবা খান? নিজের পুরো নাম শুনে মেঘ অবাক চোখে তাকিয়ে আসিফের পানে। আমার নাম উনি কিভাবে জানেন? আশরাফুল ইসলাম আবারও আবিরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে। কয়েক মুহূর্ত পর মেঘ ধীর কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, ধন্যবাদ আপু। মেঘ ভুরু কুঁচকে প্রশ্ন করলো, কেন? আশরাফুল ইসলাম স্বাভাবিক কণ্ঠে বললেন, আপনি চান্স পেয়েছেন বিধায় আজ আমি বিয়ে করতে আসতে পারছি। আপনি চান্স না পেলে আমার আর বিয়ে হতো না, তাই ধন্যবাদ দিচ্ছি। আপনার গিফটটা আমি পাঠিয়ে দিব। মেঘের মাথায় হাজারটা প্রশ্ন ঘুরছে। হুট করে জান্নাত আপুর বিয়ে, আশরাফুল ইসলাম আসিফের সাথে বিয়েতে মেঘের চান্স পাওয়ার সম্পর্ক কি? ওই লোকের মেঘের পুরো নাম জানা, আবিরের প্রতি এমন আচরণ। মেঘ ভাবছে উনি কি আবির ভাইয়ের বন্ধু? আশরাফুল ইসলাম আসিফ আকস্মিক আবিরের পেটে গুঁতা দিয়ে বলল, কিরে বিয়ে কবে করছিস? আচম কেমন প্রশ্নে আবির ভেবাচাকা খেল, তারপর ভাব নিয়ে বলল, তোর জন্যই তো করতে পারছিলাম না। আসিফ হুঙ্কার দিয়ে বলে উঠলো, ফালতু কথা একদম বলবি না। আমার বিয়ে আটকে রেখে এখন আবার বলছিস আমার জন্য বিয়ে করতে পারছিস না। আজ তোর বিয়ে করছি আমি, তাহলে তুই কাল কর, না হয় আজই কর। আসিফ হেসে প্রশ্ন করলো, তাহলে আমার দোষ? আবির মুখ গোমরা করে আস্তে করে বলল, যদি পারতাম এখনই করে ফেলতাম, তুমি তো সবকিছুই জানো। আসিফ হেসে প্রশ্ন করলো, তাহলে আমার দোষ কেন দেশ? আবির উত্তর দিল, তোমার তো সুখের দিন, প্রিয় ওজনকে বিয়ে করে ফেলছো, আমার কি হবে? তোমার ওপর দোষ দিয়েও যদি মনটাকে সান্ত্বনা দিতে পারি। তারপর আসিফের কানে কানে আবিরকে নিয়ে কি যেন বলল। আবির মেঘের দিকে একবার তাকালো। মেঘ নির্বোধের ন্যায় চেয়ে আছে। আশেপাশের ঘটনা অস্বাভাবিক লাগছে, তবুও স্বাভাবিকভাবে মেনে নেওয়ার চেষ্টা করছে। রাকিব আবিরকে উদ্দেশ্য করে বলল, তানভীর ভাই কই রে? ফোন বন্ধ কেন ওর? তোরা দুই ভাই যা হইছস না, কি আর বলবো। আবির ভুরু কুচকে উত্তর দিল, তানভীর মিটিং এ শেষ করে আসবে বলেছে। জান্নাত হাসি মুখে বলল, আবির ভাইয়া চলেন না ছবি তুলি। জান্নাত আর আসিফ জোরাজোরি করে মেঘ আর আবিরের মাঝখানে বসিয়ে ওরা পাশে বসে ছবি তুললো। আবির ভাইয়ের পাশে বসে ছবি তুলছে এটা ভেবে অষ্টাদশী দেহে অন্যরকম শিহরণ জাগছে। বউ এর আসনে বসে এক মুহূর্তে নিজেকে বউ ভেবে নিয়েছে। রাকিব গিয়ে বন্ধুকে ডেকে এনেছে। বন্ধুরাও সবাই মিলে বেশ কিছু ছবি তুলেছে। যে যার মতো কাজে চলে গেছে। আবির মেঘকে নিয়ে নিচে গিয়ে বসলো। স্টেজে নবদম্পতিরা কাপল পিক আর ভিডিও করায় ব্যস্ত। মেঘের হাতে জুস দিয়ে আবির মেঘের পাশে বসলো। মেঘ এক চুমুক জুস খেয়ে আবিরের উদ্দেশ্যে প্রশ্ন করলো, জান্নাত আপু রাকিব ভাইয়ের বোন, এটা এতদিন বললেননি কেন? আপুর যে বিয়ে ঠিক করা, এটাও বা কেন বললেন না? আর আপুর হাজবেন্ড কি আপনার বন্ধু? মেঘ একদমই প্রশ্নগুলো করলো। আশেপাশে কেউ নেই। মেঘের মনে জমে থাকা প্রশ্নগুলোর বাদ ভেঙে বেরিয়ে আসতে চাইছে। জান্নাত আপুর বিয়ে হয়ে যাচ্ছে, আবির ভাইকে নিজের করে পাবে, এই খুশি থেকেও মাথা ঘুরছে প্রশ্নগুলো। বেশি অস্বস্তি লাগছে মেঘের। আবির শক্ত কণ্ঠে বলা শুরু করলো, রাকিবের বোন বলে জান্নাতকে বাসায় নিলে প্রতিটা মানুষ ধরে নিতই তার সাথে আমার কোনো সম্পর্ক আছে। যদিও কারো কারো মনে এমনিতেই অনেক সন্দেহ। শেষ পর্যন্ত আম্মু বিয়ের কথা বলেই ফেললো। আর যদি আমি তোকে পড়ানোর মাঝখানে বলতাম যে জান্নাতের বিয়ে ঠিক হয়ে আছে, তুই সেই কথা বাসার সবাইকে বলতে 2 মিনিট সময় নিতি না। আমি জান্নাতের ব্যাপারে কোনো কথা বাসায় জানাতে চাচ্ছিলাম না। জান্নাতের হাজবেন্ড আমার বন্ধু নয়, তবে কাছের কেউ। মেঘ পুনরায় প্রশ্ন করে, জান্নাত আমার চান্স পাওয়ার সাথে আপুর বিয়ের সম্পর্ক কি? আমি সহজ কণ্ঠে বললো, ঢাকা শহরে টিউটর পাওয়া অনেক সমস্যা, তবে বেশিরভাগ টিউটরই শুধু টাকার জন্য পড়ায়। 3-4 মাসটা প্রতিটা স্টুডেন্টের জীবনে একবারই আসে। আর আমার এমন একজনকে প্রয়োজন ছিল যে কিনা তোর পড়াশোনাটা টাকার গুরুত্ব না, নিজের বোন ভেবে করাবে। জান্নাত রাকিবের বোন, আর আমার কাছের মানুষ। যতটুকু শ্রম তোর জন্য দিয়েছে ততটুকু বাইরের কোনো টিউটর কখনোই দিত না। কিন্তু হঠাৎই ওর বিয়ের কথাবার্তা শুরু হয়ে গেছিল। বিয়ে হয়ে গেলে তোর প্রতি ওর গুরুত্ব কমে যেত। ওর পক্ষে সবকিছু ম্যানেজ করা কষ্টসাধ্য হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর ম্যানেজ করতে কষ্ট হয়ে যেত। নতুন টিউটর আনলে তোর ম্যানেজ করতে সময় লাগতো। তাই সামান্য বাধ্য হয়ে জান্নাতের বিয়ে পিছিয়ে দিয়েছিলাম, এটাই বলেছিল।
বিষম বিষময়ে মেয়ের ভুরু কুচকে কপালে উঠে গেছে। বৃহৎ অক্ষিপট আবিরের চোখে মুখে নিবদ্ধ। তাকে চান্স পাওয়ানোর জন্য আবির ভাই জান্নাতাপুর বিয়ে আটকে দিয়ে রেখেছিল। এটা ভেবে প্রজাপতি নয় উঠতে ইচ্ছে করছে মেঘের, তবে মনে মনে নিজের ওপর ক্ষুব্ধও হচ্ছে। এতগুলো দিন আবিজাবি কথা ভেবে নষ্ট করেছে। মেঘের বুকের ভেতর হৃৎপিণ্ডটা তীব্র ধুকপুক করতে শুরু করেছে। প্রেম প্রেম অনুভূতি মস্তিষ্কে জোর বিচরণ করছে। মেঘ বিড়বিড় করে বলছে, যে মানুষটা অপ্রকাশিত সতর্কতায় এত তীব্র, সে মানুষটার প্রকাশিত ভালোবাসা না জানি কত প্রখর। তখন এই মেঘের চোখে পড়লো এক খয়েরি রঙের শাড়ি পরা মেয়ে তাদের দিকে এগিয়ে আসছে। শাড়িতে মেয়েটাকে অনেক সুন্দর লাগছে। এই প্রথমবার কাউকে শাড়ি পরা দেখে মেঘের খুব ইচ্ছে করছে শাড়ি পরতে। মেয়েটা কাছাকাছি এসেই বলে, হাই কিউটি। মেঘ আগে থেকে মেয়েটাকে দেখছিল। মেয়েটার কথা শুনে এবার আবিরও তাকিয়েছে। মেঘ সঙ্গে সঙ্গে আবিরের দিকে তাকালো, বোঝার চেষ্টা করলো মেয়েটা আবিরের পরিচিত কিনা। মেয়েটা পুনরায় বলল, কেমন আছো কিউটি। বারবার কিউটি বলায় মেঘ কপাল কুঁচকালো। যদিও মেয়েটাকে সে চিনে না, যেহেতু নিজে থেকে কথা বলতে এসেছে, পরিচিত হই বা না হই, মেঘ উত্তর দিল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন। মেয়েটা মৃদু এসে বলল, আলহামদুলিল্লাহ, তোমাকে সামনাসামনি দেখার খুব ইচ্ছে ছিল, অবশেষে তোমাকে দেখা পেয়ে গেলাম। মেয়ে কিছু বুঝতে না পেরে চুপচাপ চেয়ে আছে। মেয়েটা পুনরায় বলল, জানো মাঝে মাঝে তোমার প্রতি হিংসে হয়। মেঘ বিস্ময়ে সমেত তাকিয়ে প্রশ্ন করলো, কেন। মেয়েটা সোজাসাপটা উত্তর দিল, একটা মানুষ কতটা ভাগ্যবতী হতে পারে যা তোমার কথা না শুনলে জানতাম না। দোয়া করি সারা জীবন সুখে থাকো। মেঘ জিজ্ঞেস সুলভ চোখে চেয়ে বলল, মানে। আবির মেঘের দিকে চেয়ে গলা খাকারি দিয়ে বলে উঠল, থাক আর মানে বুঝতে হবে না। মেয়েটার দিকে তাকিয়ে বলল, আপনাকে খুঁজে না পেয়ে হয়তোবা কেউ হয়রান হয়ে যাচ্ছে, আপনি বরং ওনার কাছে যান। মেয়েটা আস্তে করে বলল, আর কতদিন ভাইয়া। আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, বহুদিন। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আছে। এই বিয়ের অনুষ্ঠানে কি ঘটছে তার অর্ধেকের বেশি মেঘের মাথার উপর দিয়ে যাচ্ছে। মেঘ আবিরকে প্রশ্ন করলো, উনি কে। রিয়া, রাকিবের গার্লফ্রেন্ড। কি, রাকিব ভাইয়ের গার্লফ্রেন্ড। এত অবাক হওয়ার কি আছে, গার্লফ্রেন্ড থাকতে পারে না। পারে, কিন্তু উনি আমায় কিভাবে চেনে। মেঘ প্রশ্ন করলো, রাকিব যেহেতু আমার বেস্ট ফ্রেন্ড, রাকিব যদি চেনে বা জানে, রিয়া জানতে কতক্ষণ। গম্ভীর কণ্ঠে বলল আবির। মেঘ আর কথা বলল না। আজ তার শখ খাওয়ারই দিন। একটার পর একটা শখই খাচ্ছে। হুটহাট এক একজন এক এক কথা বলছে যাদের কাউকে মেঘ চেনে না। আচমকা আবির বলে উঠে গিয়ে সালাম দিল, এক মহিলাকে সালাম দিল। মহিলা সালামের উত্তর নিয়ে আবিরের বাহুতে হাত বুলাতে বুলাতে বললেন, কখন আসছিস, তোদের জন্য অপেক্ষা করছিলাম। তারপর তোর বন্ধু জোর করে খেতে বসালো নিয়ে। আবির মৃদু হেসে উত্তর দিল, কিছুক্ষণ আগে এসেছি। একটা 15 বছরের মেয়ে আর একটা 19 বছরের ছেলে ওনার পেছনে। মেয়েটা আচমকা বলে উঠল, ভাইয়া ভাবি কোথায়। মেয়েটার দেখা দেখি ছেলেটাও বলল, তুমি না বলছিলা ভাবিকে নিয়ে আসবা, ভাবি কোথায়। আবির চোখ রাঙিয়ে ভারী কণ্ঠে বলল, আর একবার যদি ভাবি বলে সম্বোধন করিস তাহলে তোদের খবর আছে, আপু বলবি, মনে থাকবে। দুজনেই মাথা নাড়িয়ে সম্মতি দেয়। মহিলা আবিরের উদ্দেশ্য করে বলে, দিবা আসেনি। আবির, হ্যাঁ বলে পেছনের দিকে হাত দিয়ে মেঘকে ইশারা করে। মেঘ উঠে ওনার কাছে যেতেই আবির বলল, এই যে তোমার মাহাদিবা। মহিলা সাহসা মেঘকে জড়িয়ে ধরে কান্না করে দিয়েছেন। হঠাৎই জড়িয়ে ধরায় মেঘ কিছুটা নড়ে উঠল। মেঘ পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে আর মনে মনে ভাবছে এই মহিলাকে এই জীবনে ওনাকে দেখেছে বলে মনে পড়ছে না। উনি জড়িয়ে ধরলেন কেন আর কান্নাই বা করছেন কেন। একটু পর মেঘকে ছেড়ে মহিলা কান্নারত কণ্ঠে বললেন, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছিস, দোয়া করি আরো বড় হ। মেয়েটা হাত বাড়িয়ে বলল, হাই আপু, আমি আইরিন। মেঘ ও স্বাভাবিক হয়ে হাত বাড়িয়ে হ্যান্ডশেক করে বলে, আমি মেঘ। ছেলেটা বলল, হ্যাঁ আমরা জানি তুমি মাহাদিবা খান মেঘ। বাই দা ওয়ে, আশরাফুল ইসলাম আরিফ জামাই এর নামের সঙ্গে মিল ছিল। আশরাফুল ইসলাম আরিফ জামাইয়ের নামের সঙ্গে মিল দেখিয়ে মেঘ ধরে নিল ওনারা জান্নাতাপুর শাশুড়ি আর ননদ দেবর হবেন।
কিন্তু আবির ভাইয়ের সাথে কি সম্পর্ক, আর মেঘকেই বা কিভাবে চেনেন বা বুঝতে পারছে না। মহিলা পুনরায় প্রশ্ন করলেন, তানভীর আসেনি? আবির বলল, না, আসবে কিছুক্ষণের মধ্যে। মেঘ আবারও অবাক হলো, তানভীর ভাইয়াকেও চেনেন, কিন্তু উনারা কারা মুখের ওপর জিজ্ঞাসা করতে পারছেন না। তখন বয়স্ক মহিলা একজন আসেন, আবির সালাম দিয়ে হ্যান্ডশেক করলো। মেঘকেও ওই লোকের সাথে পরিচয় করিয়ে দিলেন। তখন রাকিব আর রাসেল ডাকতে আসছে, আবির, ওনাদের বসিয়ে মেঘকে নিয়ে খেতে চলে আয়। খেতে বসে মেঘের মাথা ঘুরছে, মহিলার কান্না ঘুরছে। মেঘ না পেরেই আবিরকে প্রশ্ন করে ফেলল, আন্টিটা কে? আর উনি আমাকে দেখে এভাবে কাঁদছিলেন কেন? আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলে, আজ তোকে সবাই বলবো, প্রোগ্রামটা শেষ করে বের হই, ততটুকু সময় ধৈর্য ধরে রাখ প্লিজ। আবির মেঘ খাওয়া শেষ করে, মেঘ আগে চলে আসছে। আবির রাকিবের সঙ্গে কি যেন কথা বলছিল, তখন তানভীর আসছে। মেঘকে দেখে প্রশ্ন করলো, খেয়েছিস? মেঘ মাথা নেড়ে হ্যাঁ বলে। তানভীর পুনরায় বলল, এই যে তোর জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, এমন ভাবে তোকেও বিয়ে দিলে কেমন হবে? এই কথা শুনে মেঘের অক্ষিপট ভেজে আসে। জান্নাতাপুর বিয়ে হয়ে যাচ্ছে, রাকিব ভাইয়া কতটাই না কষ্ট হচ্ছে, সারা জীবনের জন্য সবাই তাকে ছেড়ে চলে যাচ্ছে। আজকের পর থেকে তো আর উনার বাড়িতে উনি মেহমান হয়ে আসবেন। মেঘের বিয়ে দিলে এভাবেই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, এটা ভেবে কান্না পাচ্ছে মেঘের। বোনের কান্না দেখে তানভীর মেঘের মাথায় হাত বুলিয়ে হাসতে হাসতে বলল, ধুর পাগলি, তোকে তো বিয়েই দিব না, আর দিলেও আমাদের বাড়িতে রাখবো, চিন্তা করিস না। তখন আবির আসছে, তানভীরের দিকে তাকিয়ে রাগী স্বরে প্রশ্ন করলো, কি বলেছিস ওরে, কাছে কেন? তানভীর আস্তে করে বলল, ওরে দুষ্টুমি করে বলছি, এমনি দুষ্টামি করছি। আবির আগে কটমট করছে। মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি পড়লে আবিরের পায়ের রক্ত মাথায় উঠে যায়। মেঘকে কাঁদতে দেখে আবিরের হৃদয়ে আঘাত লাগে। এমনিতেও মেঘ আবেগী, হুটহাট কান্না করে, তারপর কেউ ইচ্ছাকৃত কাঁদালে আবিরের খুব রাগ হয়। স্টেজ থেকে আরিফ ডাকছে, তানভীর চলে গেছে। আবির মেঘকে নিয়ে একটু পর গেছে। রাকিবের বাসার লোক অফিসদের সকলকে আবির, মেঘ, তানভীর সবাই নিয়ে ছবি তুলছে। ছবি তোলা শেষে তানভীর রয়ে গেছে। জান্নাতের বিয়ে উপলক্ষে আনা স্বর্ণের গলার হার আর হারটা আবির মেঘকে দিয়েছেন। তারপর সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়েছে। আসার সময়ও সেই মহিলা মেঘকে জড়িয়ে ধরে কান্না করেছে, জোর করে হাতে 2000 টাকা দিয়েছে, মেঘের মাথা হাত বুলিয়ে দিয়েছেন। প্রতি সপ্তাহে বন্ধুরা মিলে যেখানে আড্ডা দেয়, আজ মেঘকে নিয়ে আবির সেই জায়গাতে এসেছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা নেমেছে। 2টা চেয়ার সাইডে রেখে মেঘকে বসিয়ে দোকান থেকে একটা আইসক্রিম এনে মেঘকে দিল। মেঘ ধীর কণ্ঠে বলল, আমি আইসক্রিম খাবো না। আমাকে বলুন উনি কে? আমাদের সাথে ওনার কি সম্পর্ক, আর উনি বারবার কাঁদছিলেন কেন? আবির গম্ভীর কণ্ঠে বলল, বলবো তো, সব বলবো, আগে তো আইসক্রিমটা খা। মেঘ আইসক্রিম খাচ্ছে ঠিকই, কিন্তু তার পূর্ণ মনোযোগ আবির ভাইয়ের চোখে মুখে। মাথায় থাকা প্রশ্নগুলোর ভিড়ে আইসক্রিমটাও ঠিক মতো খেতে পারছে না। কিন্তু আবির ভাই সামনে বসে থাকাতে খেতে বাধ্য হচ্ছে মেয়েটা।